তো আজকে হচ্ছে 9 জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 11তম ক্লাস এবং আমাদের ফৌজদারি কার্যবিধির 11তম ক্লাস। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা গতদিন যে চার্জ কি, চার্জের উপাদান সমূহ কি এবং চার্জ সংক্রান্ত বিধিবিধানগুলো আলোচনা করতে বলা হয়েছিল। আমরা গতদিন 235 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 236, 237, 238, 239, 240 এই সবগুলো ধারাই আলোচনা করব এবং সেই সাথে কোন প্রশ্নের উত্তর কতটুকু হবে সেটা আলোচনা করব। এবং চার্জ রিলেটেড অনেকগুলো প্রবলেমেটিক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করব। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম চার্জ কি। চার্জ হলো যে মামলার এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে এই চার্জ গঠিত হয়। আমাদের ফৌজদারি কার্যবিধির 221 ধারা থেকে 240 ধারা পর্যন্ত চার্জ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো চার্জের একটা সংজ্ঞা 4-এর 1-এর বা 4-এর 1-এর প্রদান করা হলেও ওই সংজ্ঞাটা আসলে স্বয়ংসম্পূর্ণ না। চার্জ আসলে বলা যায় যে ফৌজদারি মামলার আহ বিচার পর্যায়কে অনুসন্ধান পর্যায় থেকে পৃথক করে যে মাধ্যমটা বা যে যে জিনিসটা সেটাকে বলে হচ্ছে আপনার চার্জ। চার্জে আসামির বিরুদ্ধে কি অপরাধ করেছে, কোথায় করেছে, কোন আইন অনুসারে চার্জ গঠিত হবে, তারপরে কোন সময় করেছে, এই সব কিছু উল্লেখ থাকে। বাট চার্জে একটা জিনিস উল্লেখ থাকে না, সেটা হলো শাস্তি। সেটা কি উল্লেখ থাকে না? শাস্তি। তো চার্জের উপাদান সম্পর্কে 221 থেকে 224 ধারা পর্যন্ত আমরা গতদিন আলোচনা করেছিলাম। তো তন্মধ্যে বিশেষ যে ধারাটা মনে রাখতে হবে, চার্জের উপাদান আমি যদি খুব সংক্ষেপে বলি যে কোন উপায়ে অপরাধ করছে সেটা চার্জে লিখতে হবে। তবে যদি অপরাধের আলাদা নাম থাকে তাহলে আর উপায়ের দরকার নাই। তবে কিছু কিছু 223 ধারায় বলছে যে 3টা অপরাধ আছে, এগুলো নাম লিখলে হবে না, সাথে উপায়ও লাগবে। প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান আর সরকারি কর্মচারীরা কি বলেন, বাধা দান। এই 3টা অপরাধ শুধু নাম লিখলে হবে না, উপায়ও থাকবে। এছাড়া চার্জে আসামি যদি দণ্ড পূর্বে কোনো দণ্ডে দণ্ডিত হয়ে থাকে সেটা উল্লেখ থাকবে, কোন সময় করেছে, কোন আইনের ধারা অনুসারে কোন আইনের ধারা অনুসারে অপরাধটা হয়েছে, এগুলো সবে চার্জে উল্লেখ থাকবে। 224 ধারায় বললো যে যে আইন অনুসারে চার্জ গঠন করা হয়েছে সেই আইন অনুসারেই শব্দগুলো ব্যাখ্যা করতে হবে। এটা বলছে কত, 224। এছাড়া চার্জের ভুলের পরিণতি আমরা পড়েছিলাম। চার্জের ভুলের পরিণতি সম্পর্কে আলোচনা করছে 225 থেকে 225 আর 232। 225-এ বলছে যে চার্জে যদি ভুল থাকে এবং ওই ভুলের কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে সেটা গুরুতর বলে বিবেচিত হবে না। অর্থাৎ 225 হলো হালকা ভুলের ক্ষেত্রে গুরুতর বলে বিবেচিত হবে না। এরপরে আমরা পড়েছিলাম 232, যদি চার্জে ভুল থাকে এবং ওই ভুলের কারণে যদি ন্যায় বিচার কি হয়, ব্যাহত হয়, তখন সেটা গুরুতর বলে বিবেচিত হবে। যারা আজকের লেকচার দেখতেছেন, এর আগের লেকচারে আমরা 225 232 খুব ভালোভাবে আলোচনা করেছি, ওই যে খোদা বক্স হায়দার বক্সের উদাহরণ। এছাড়া আমরা গতদিন পড়েছিলাম যে চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠনের ফলাফল। 227 ধারায় বলা হয়েছে যে চার্জ যে কোনো সময় পরিবর্তন, রায়ের আগ পর্যন্ত যে কোনো সময় পরিবর্তন বা সংযোজন করতে পারে। তো চার্জ পরিবর্তন বা সংযোজনের ফলে যদি কেউই, রাষ্ট্রপক্ষ বা আসামি কেউই ক্ষতিগ্রস্ত না হয় তাহলে বিচার চলবে, এটা বলছে 228। 228। আর যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিচার স্থগিত থাকবে, এটা বলছে 229। তাহলে 227, 28, 29 আমরা একসাথে মনে রাখবো। যদি কোনো কারণে চার্জ পরিবর্তন হয় বা চার্জ নতুন করে সংযোজন করা হয়, সেক্ষেত্রে সাক্ষীকে পুনঃতলব করতে পারে 231 ধারায়। কত ধারায়? 231 ধারায়। 231 ধারায় সাক্ষীকে পুনঃতলব করতে পারে। এছাড়া আমাদের ফৌজদারি কার্যবিধিতে আরো একটা ধারায় সাক্ষী পুনঃতলব আছে, সেটা হলো 540 ধারায়। আপনারা কেউ কি বলতে পারবেন যে দেওয়ানি কার্যবিধিতে সাক্ষী পুনঃতলব কোথায় আছে? স্যার 18 আদেশের 17 বিধি। 18 আদেশের 17 বিধি আপনাদের 17 দরকার হয়, বিধি। প্রিলিমিনারিতে দরকার হয়। তিনি বলছেন উনি প্রিলিমিনারি পরীক্ষার্থী এবং গত রাত্রে ওনাদের এটা পড়ানো হয়েছে, এই কারণে ওনার মনে আছে বেশি। জি। তো দেখেন, তাহলে এখন আমরা আহ এছাড়া আর একটা জিনিস প্রিলির জন্য বলা দরকার, সেটা হলো যে যদি বলে যে কোয়াশ শব্দটা উল্লেখ আছে কত ধারায়, 232 ধারায়। সাধারণত 561 এতে কোয়াশমেন্টের আবেদন করা হয়, কিন্তু 561 এতে ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন, সেখানে কোথাও কোয়াশ শব্দটার উল্লেখ নেই। তো
তো কোয়াশ শব্দটার উল্লেখ আছে, কোয়াশ মানে হচ্ছে বাতিল করা, পূর্ববর্তী যে সাজা সেটা বাতিল করে নতুন করে চার্জ গঠনের নির্দেশ দিতে পারে, এটা হলো 232 ধারায়। তো তারপরে এরপরে আমাদের আলাদা 233 ধারায় বলছে যে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন। এটার অর্থ হলো যে যদি কোনো ব্যক্তি দুইটা ঘটনায় দুইটা অপরাধ করে, তাহলে চার্জ হবে দুইটা, বিচার হবে দুইটা। এক বাড়িতে চুরি করছে আর এক বাড়িতে আঘাত করছে, তো মামলা হবে দুইটা, চার্জও দুইটা। কিন্তু এই এই পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ, এটার ব্যতিক্রম আলোচনা করছে 234, 235, 236 আর 200 কত 39। 235, 234-এ বললো যে যদি একজন ব্যক্তি একই ধরনের অনধিক তিনটা অপরাধ করে 1 বছরের মধ্যে, তাহলে তার ওই তিনটা অপরাধের বিচার একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে। চার্জ হবে তিনটা, বাট বিচার হবে কয়টা মামলায়? একটা মামলায়। বুঝতে পারছেন? যে তারপরে 235-এর একে বললো যে একই কার্যের অংশ হিসেবে যদি একজন ব্যক্তি একাধিক অপরাধ করে, তাহলে ওই সকল অপরাধের বিচার একসাথে করা যাবে। যে বাড়িতে ব্যভিচার করছে, সেই বাড়িতে ঘর ভাঙছে, সেই বাড়িতে কি করছে, আঘাত করছে, তাহলে ব্যভিচার, আঘাত এবং ঘর ভাঙা তিনটার অপরাধের বিচারই একসাথে করা যাবে। এক্ষেত্রে 233 কেন প্রযোজ্য হলো না? কারণ 233 প্রযোজ্য হতে হলে তিনটা অপরাধ হতে হবে কয় জায়গায়? তিন জায়গায়। আর এই জায়গায় তো তিনটা অপরাধ হয়েছে কয় জায়গায়? এক জায়গায়। জি। 235-এর 2 আমরা পড়েছিলাম। 235-এর 2 বলল যে ঘটনা সংঘটিত হয়েছে একটি, কিন্তু সেটা যদি দণ্ডবিধির আহ দুইটা ধারায় সংজ্ঞায়িত অপরাধ হয়, তাহলে দুইটা ধারায় চার্জ গঠন করে তার বিচার করা যাবে। তারপরে 235-এর 3 যেটা যেটা আপনাদের একটু জটিল লাগে, সেটা হলো যে যদি অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, যেগুলো পৃথক পৃথক ভাবে একটা অপরাধ, বাট সবগুলো অপরাধ যোগ করলে একটা আলাদা অপরাধ হয়, একটা বড় একটা অপরাধ হয়, তাহলে শুধু ওই বড় অপরাধের জন্য চার্জ গঠন করা যাবে, অথবা ওই ক্ষুদ্র ক্ষুদ্র যতগুলো আছে সেইগুলোর জন্য চার্জ গঠন করা যাবে, অথবা ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস বড় যেটা, এটা একসাথে ও চার্জ গঠন করা যাবে। এটা আদালতের ইচ্ছা, আদালত কোনটা করবে, কোনোটা করলেই সেটা কি নেই, ভুল নাই। ওনাদের সেই স্বাধীনতা দিছে 235-এর কত ধারায়? 3 ধারায়। তো এই আর কি আমরা গতদিনে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়বো দেখেন 236। 236 ধারা অপরাধ সংগঠন সম্পর্কে বল দিবেন সন্দেহ থাকলে। সন্দেহ, যখন আদালতের কাছে কোনো মামলা এসেছে, আসার পরে ওনার কাছে মনে হয়েছে যে আসামি একটা অপরাধ করেছে ঠিকই, আসামি একটা অপরাধ করেছে ঠিকই, কিন্তু কোন অপরাধ করেছে এটা শনাক্ত করা যাচ্ছে না। অপরাধগুলো একই টাইপের। অপরাধগুলো কি একই টাইপের, মানে ফল একটা দেখা যাচ্ছে, এখন এটা কি সবুজ কালার, এটা কি আপেল নাকি নাশপাতি নাকি অন্য পেয়ারা, এটা কি বোঝা যাচ্ছে না। বুঝতে পারছেন? তো যদি ওনার কাছে এখন সব অপরাধ নিয়ে সন্দেহের সৃষ্টি সুযোগ নাই, বুঝতে পারছেন? সন্দেহের সৃষ্টির সুযোগ হয় যে অপরাধগুলো একই নেচারের। কেমনে? আপনি যদি খুনের সাথে চুরি বলেন যে খুন করছে নাকি চুরি করছে, সন্দেহের, এইটা কোনো সন্দেহের কোনো কি নাই, সুযোগই নাই। কারণ খুন হলো একজনের মেরে ফেলা, আর চুরি হলো একজনের সম্পত্তি কি নিয়ে নেওয়া। এই জায়গায় সন্দেহের সৃষ্টি হওয়ার কোনো সুযোগই নাই, কারণ দুইটা অপরাধের উপাদান ভিন্ন ভিন্ন। তাহলে সন্দেহ সকল অপরাধ নিয়ে হয় না। সন্দেহ হয় কোন, যদি সন্দেহ হয়েছে হয় চুরি করছে নাকি বিশ্বাসভঙ্গ করছে নাকি আত্মসাৎ করছে নাকি প্রতারণা করছে নাকি চোরাই মাল গ্রহণ করছে, একই ধরনের। মানে একজনের কাছে একটা মোবাইল পাওয়া গেছে, এখন আদালত কনফিউজড যে এটাকে সে চুরি করছে নাকি চোরাই মাল গ্রহণ করছে, ভাবতেই পারে, নাকি সে বিশ্বাসভঙ্গ করছে নাকি কাউরে প্রতারণা করে জিনিসটা আনছে। সে এই জিনিসটা অবৈধভাবে পাইছে এটা নিশ্চিত, বাট কোনটা আদালত নির্ণয় করতে পারতেছে না চার্জ গঠনের সময়। যদি সন্দেহের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আদালতের ধারে 236 ধারে অপশন আছে যে যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলা নিয়ে চার্জ গঠন করো। চুরির জন্য, বিশ্বাসভঙ্গের জন্য, আত্মসাতের জন্য, প্রতারণার জন্য, 4টা অপরাধের চার্জ একসাথে, অথবা যে কোনো একটা। কি বলেন? যতগুলা নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলা, অথবা কি যে কোনো একটা। এখন কথা আছে ভাই, যদি ধরেন সন্দেহ হয়েছিল 4টা নিয়ে, চুরি, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, আত্মসাৎ, প্রতারণা, 4টে নিয়ে সন্দেহ হয়েছিল, তো ওনার হাতে অপশন ছিল 4টা অপরাধের চার্জ গঠন করার, বাট উনি করছে একটাই। করছে কি বলেন? একটাই। ধরেন চুরির চার্জ গঠন করছে, বাকি 3টা সন্দেহ হওয়ার পরেও উনি করে নাই, বাট ওনার হাতে কি ছিল? অপশন ছিল গঠন করার। এখন যদি ধরেন চুরিতে চার্জ গঠন করে তার শাস্তি দিয়ে দিছে, পরবর্তীতে ওই যে যে বাকি 3টে নিয়ে সন্দেহ হয়েছিল, যে 3টে নিয়ে, ওই 3টার জন্য তার বিরুদ্ধে আবার মামলা করলে সেটা
ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি দ্বারা বাড়িতে হবে। বুঝছেন? যদি মানে যে যতগুলো নিয়ে সন্দেহ হয়েছিল, ধরেন একটাই চার্জ গঠন করছে, বাকিগুলোতে কি করে নাই, এবং ওই একটাতেই তারা হয় দণ্ড দিছে, না হলে কি দিছে, খালাস দিছে। পরবর্তীতে ওই যে যে বাকি তিনটা যে সে ছেড়ে দিল, ওই বাকি তিনটার জন্য কি করা যাবে না, চার্জ গঠন যদি বাকি তিনটার জন্য যদি আলাদা মামলা করে, তাহলে সেটা হবে কি, ডাবল জিওপার্টি দ্বারা পরবর্তী মামলা দ্বারা কি হবে, পারিত হবে। বুঝছেন? এটা হলো কত, 236। তবে একটু 237টাও আলোচনা করে দিই। 237-এ বললো, 36-এর একটু অন্যরকম। 37 ধরেন চুরিতে চার্জ গঠন করছে, চুরির বিচার হয়েছে, চার্জ গঠন হয়েছে, সাক্ষ্য গ্রহণ টহন করিয়া এখনো রায় দেয় নাই। রায়ের আগে মনে হলো যে সে আসলে চুরি করি নাই, সে হলো অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে। তাহলে চুরিতে শাস্তি না দিয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গে সাজা দেওয়া যাবে। বুঝতে পারছেন? এটা হলো 237। 200 কত, 37। মানে একটা অপরাধে চার্জ গঠন করার পরে রায় প্রদান করার পূর্বেই যদি মনে হয় যে সে আসলে ওই অপরাধটা করে নাই, সে আসলে করছে কি আর একটা অপরাধ, তাহলে আর একটা অপরাধে তারা সাজা দেওয়া যাবে। ইভেন ওই অপরাধে চার্জ না গঠন না করেও ওই অপরাধের সাজা দিলেও সেটা অবৈধ হবে না। এই কথাটা বলছে কততে, 237। কিন্তু জি না, দুইটা না, একটা। আর দুইটা দিতে হলে তো তার চার্জ আলাদা করে যোগ করবে। জি, আমি বলতেছি যে ধরেন চার্জ গঠন করা হয়েছিল চুরির, কিন্তু বিচার চলতে চলতে একসময় মনে হলো যে সে চুরি করে নাই, সে করছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। তাহলে চুরির সাজা না দিয়ে তাকে অপরাধজনক বিশ্বাসভঙ্গের সাজা দিলে এটা অবৈধ হবে না। এটা বলছে 237। কিন্তু যদি এরকম হয় যে সন্দেহ ছিল যে চুরি করছে নাকি বিশ্বাসভঙ্গ করছে, কিন্তু চুরি তে বিচার, চুরির সাক্ষ্য গ্রহণ করে টরে চুরিতে ধরেন চোরকে খালাস দিয়ে দিছে অথবা শাস্তি দিছে, পরবর্তীতে আবার ওই অপরাধজনক বিশ্বাসভঙ্গের জন্য তার বিরুদ্ধে মামলা করলে দ্বিতীয় মামলাটি কি হবে, খারিজ হয়ে যাবে। ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি নীতি দ্বারা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। জি, একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধি 236 ধারা অনুযায়ী কি অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে কোনো সন্দেহ থাকলে এমন অপরাধ সমূহের সকল অপরাধের জন্য, সকল অপরাধের জন্য মানে হলো যতগুলি নিয়ে সন্দেহ হয়েছে সবগুলোর জন্য, অথবা উক্ত অপরাধ সমূহের মধ্যে কোনো একটি অপরাধের জন্য অভিযুক্তকে বিচার করা যাবে। বুঝেন? সকল, জি, আপনার কথা বলছে কিন্তু এই বড়ি বলবো। একই কথা। ওই যে উক্ত, ওই যে কোনো সন্দেহ থাকলে এমন অপরাধ সমূহের সকল অপরাধের জন্য কি, যতগুলো নিয়ে সন্দেহ হচ্ছে সবগুলোর জন্য, অথবা উক্ত অপরাধ সমূহের মধ্যে কোনো একটি অপরাধের জন্য অভিযুক্তকে বিচার করা যাবে। উদাহরণ দেখেন, করিম একটি কাজের জন্য অভিযুক্ত হয়েছে যা চুরি অথবা চোরাই মাল গ্রহণ অথবা অপরাধজনক বিশ্বাসভঙ্গ অথবা প্রতারণা হতে পারে। তাকে চুরি কমা দেন, চুরি কমা চোরাই মাল গ্রহণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা প্রতারণার জন্য একত্রে চার্জ করা যেতে পারে। মানে চারটা ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করবে। চুরির জন্য 379, চোরাই মাল 411, বিশ্বাসভঙ্গ 406, প্রতারণা 417। অথবা যে কোনো একটাই, হয় 379, 411, 406, অথবা প্রতারণা আছে 417। বুঝছেন? আপনার বলছে যে আপনার সামনে হরেক প্রকারের খাবার আছে, যদি আপনার খাইতে হয় সবগুলো একসাথে খাবেন, আর যদি একবারে একটা খাওয়া শুরু করে শেষ করে ফেলেন পরে আর বাকিগুলো আর খাইতে পারবেন না। তো মন যদি খাইতে চাই সব একসাথে খাইতে হবে, কিন্তু যে কোনো একটা যদি খাওয়া শুরু করেন ওটা শেষ হয়ে গেলে পরে আর কিন্তু অন্যগুলো খাওয়া যাবে না। তো বিষয়টা হলো অনেকটা এরকম যে যদি যতগুলো নিয়ে সন্দেহ হয়েছে, আদালতের ইচ্ছা হলে সবগুলা নিয়ে একসাথে চার্জ গঠন করবে, অথবা যে কোনো একটা। তবে একটার যদি উনি বিচার করে ফেলে, তাহলে বাকিগুলো নিয়ে পরবর্তীতে মামলা করলে সেটা ডাবল জিওপার্টি নীতি দ্বারা কি হবে বলেন, পারিত বাড়ি। হবে। তো এই হলো 236 ধারা। 239 পড়ার আগে একটু 237 ধারাটা একটু পড়ে ফেলে দেখেন। 237 ধারা তাহলে ভালো বুঝবেন। 237 ধারায় বলছে যে কোনো ব্যক্তিকে এক অপরাধে চার্জ গঠন করে অপর অপরাধে দণ্ডিত করা যেতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসে 37 থেকে। ফৌজদারি কার্যবিধি 237 ধারা মতে আসামিকে যে অপরাধের জন্য অভিযুক্ত করা হয়, সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায়, আন্ডারলাইন করবেন, সে ভিন্ন অপরাধে করছে। সে কি করছে, ভিন্ন অপরাধ করছে। মানে চার্জ গঠন করছে এক অপরাধে, কিন্তু সাক্ষ্য প্রমাণ করার মানে সাক্ষ্য গ্রহণ টহন করার পর দেখা গেছে সে অপরাধ করছে আর একটা, এবং এই ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুসারে অভিযুক্ত করা যেত। তাহলে যে অপরাধ সে করেছে বলে প্রমাণিত হয়েছে তার জন্য অভিযুক্ত না হলেও তাকে দণ্ডিত করা যেতে পারে। উদাহরণটা দেখেন, এই উদাহরণ বারবার আসে পরীক্ষায়।
ককে চুরির অপরাধে চার্জ করা হলো, মানে তার বিরুদ্ধে মামলা হয়েছে 379-তে। সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে, অপরাধমূলক কি হবে, বিশ্বাস বিশ্বাস ভঙ্গ করেছে বা চোরাই মাল গ্রহণ করেছে। করেছে। বিশ্বাস করেছে, বিশ্বাস উক্ত অপরাধে চার্জ করা না হয়ে থাকলে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা চোরাই মাল গ্রহণের দায়ে তাকে দণ্ডিত করা যেতে পারে। বুঝতে পারছেন কত ধারায়? 237 ধারায়। কিন্তু যদি চুরির বিচার শেষ হয়ে যেত, তাহলে দুটো আছে। তাহলে কি ওই দুইটার জন্য তার আলাদা মামলা করা যাবে কিনা বলেন? না। যাবে না। বুঝছেন? এটা হলো কত, 237। 239-এ আমরা চলে আসি। 239 ধারা। 239 ধারা যে সকল ব্যক্তিদের, ব্যক্তিদের শব্দটা বলতেন, ব্যক্তিদের, এতক্ষণ আমরা যা পড়ছি সব ধরেন কি একজন, ব্যক্তিদের একত্রে বা যৌথভাবে বিচার করা যেতে পারে। ফৌজদারি কার্যবিধি 239 ধারা অনুযায়ী গোল দেবেন 7 শ্রেণীর ব্যক্তিদের একত্রে বা যৌথভাবে বিচার করা যেতে পারে। কয় শ্রেণীর? প্রিলি পরীক্ষায় প্রশ্ন আসে যে 239 ধারায় কয় শ্রেণীর ব্যক্তিদের একত্রে বা যৌথভাবে বিচার করা যেতে পারে? কয় শ্রেণীর? 7 শ্রেণীর। তো দেখেন, 1 নাম্বার দেখেন, একই কার্যপ্রক্রিয়ায় সংঘটিত একই অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। একই কার্যপ্রক্রিয়ায় সংঘটিত একই অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের ব্যক্তিদের বিচার করা যেতে পারে। আমরা ধরেন একই কার্যপ্রক্রিয়া মানে একসাথে একটা বাড়িতে 10 জন লোক গিয়ে ধরেন ভাঙচুর করছে, হত্যা করছে, তাহলে 35-এর এক তো একজন ছিল। 35-এর একজন ব্যক্তি একই কার্যপ্রক্রিয়ায় যদি একাধিক অপরাধ করে, সেটা হলো কি 235-এর 1। কিন্তু যদি এরকম হয় যে 10 জন ব্যক্তি একসাথে একটা লোককে পিটিয়ে মারছে, 10 জন ব্যক্তি একসাথে একটা লোকরে কি পিটিয়ে মারছে, তাহলে এই একই কার্যপ্রক্রিয়ায় অপরাধ হয়েছে কয়টা? একটা। এই 10 জন ব্যক্তির বিচার এতক্ষণ আমরা যত ধারা পড়ছি কাভার করে না। 34 হয় না, 33 হয় না, তারপরে 35 হয় না, 36 হয় না, ঠিক আছে? তাহলে এই 10 জন ব্যক্তির বিচার যেহেতু একসাথে করছে, একসাথে 10 জন ব্যক্তির বিরুদ্ধে 10টা মামলা হবে না, 10 জন ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে কয়টা? একটা। তাদের একসাথে বিচার করা যাবে, এটাই বলছে 239-এর কত ক। এই যে দেখে এক, একই কার্যপ্রক্রিয়ায় সংগঠিত একই অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। বুঝতেন? আচ্ছা, তারপরে মানে এই জায়গায় অপরাধ হচ্ছে কয়টা? একটা। ঘটছে কখন? এক সময়। করছে কয়জন? অনেক। একাধিক ব্যক্তি, তাহলে সকল ব্যক্তির বিচার একসাথে করা যাবে। এটা 239-এ কত? এক। বছরে যে প্রভাতজন যে মারছিল পিটায় ছাত্র ঢাকা ভার্সিটির, হ্যাঁ, যার যারাই মারুক না কেন। সবাই মিলে যে হ্যাঁ, দেখেন ওই যে মানে একজন তোফাজ্জল বলতে ওই যে আপনার ওই যে বাক প্রতিবন্ধী জি জি জি, দেখেন তাহলে সকলের বিচার একসাথে একই মামলায় করা যাবে। যদি 100 জন হয় তাদের বিরুদ্ধে 100টা মামলা করার দরকার নাই, সকলের বিচার এক মামলায় করা যাবে। এটাই বলছে কত? 239-এর 1। তারপরে দেখেন, কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপসহায়তায় অভিযুক্ত ব্যক্তিগণ বা এমন অপরাধ সংগঠনের প্রচেষ্টাকারী ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে। মানে যে অপরাধটা করেছে আর তাকে যে প্ররোচনা দিয়েছে, এই দুইজনের বিচার একসাথে করা যাবে। আমি অনুপরে বললাম, অনুপ আপনি অমুকরে গিয়ে হত্যা করেন, তা আমি তো বাসায় বসে আছি, অনুপ তো যে হত্যা করে ফেলছে, তাহলে অনুপ হচ্ছে মূল অপরাধী আর আমি হলো অপরাধে সহায়তাকারী বা প্রচেষ্টাকারী, অ্যাবেইটর। তো আমার আর অনুপের বিচার একই সাথে করা যাবে। এটাই বললো 239-এর 2। যেমন দেখেন, খুন সংগঠনকারী বা খুনের সহায়তাকারী ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করা যেতে পারে। দণ্ডবিধির কত ধারা? 302-এর সাথে 109 ধারা। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি বুঝেন তাহলে 239-এর 1 লেখা খুব সহজ। প্রথমে 1 নাম্বার, একই কার্যপ্রক্রিয়ায় একই অপরাধ করছে একাধিক ব্যক্তি, তাহলে তাদের বিচার একসাথে করা যাবে। এক, অপরাধ যে করে, অপরাধের সহায়তা বা প্ররোচনা যে দেয়, দুইজনের বিচার একসাথে করা যাবে। 239-এর কত? দুই। ক্লিয়ার? দেখেন 239-এর 3টা দেখেন, ফৌজদারি কার্যবিধি 234 ধারা অনুযায়ী 12 মাসের মধ্যে যৌথভাবে সংগঠিত একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের, ব্যক্তিদের শব্দটা গোল দিবেন, একত্রে বিচার করা যেতে পারে। আমাদের অধিকাংশ লোক দেখবেন যে যারা মুখস্থ করে তারা এই 239-এর 7টাই মুখস্থ, বাট
কাউকে যদি জিজ্ঞাসা করেন যে 239-এর একটা ধারায় একটা সাবসেকশনে 234 ধারার কথা বলা আছে, তো ওই কথাটা 234-এও বলা আছে, বাট আবার 239-এ কেন বললো? একই কথা বললো এই কারণে, কারণ 234-এ হলো কয়জন? একজন। একজন ব্যক্তি ধরেন 3 বার চুরি করছে 1 বছরের মধ্যে, তার বিচার একসাথে, 3টা মামলার বিচার একসাথে করা যাবে, এটা হলো 234। আর যদি 5 জন ব্যক্তি যারা দলগত ভাবে চুরি করে, তারা যদি 3টা চুরি করে এক এক বছরের মধ্যে, তাহলে তাদের বিচারও একসাথে করা যাবে। এটা কত? 239-এর 3। অর্থাৎ শুধু 234 হইলে কয়জন? একজন। আর 239 হইলেই কয়জন? একাধিক। বুঝছেন অনুপ সাহেব? জি। তারপরে দেখেন 4 নাম্বারটা, আসলে এটা হলো 4 নাম্বারটা একটু পড়ি। একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত, মানে একসাথে ভিন্ন ভিন্ন অপরাধ, মানে আপনি একসাথে করছেন একাধিক অপরাধ, অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। একটু দেখাই, একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত ভিন্ন ভিন্ন অপরাধ যদি একজন করত, তাহলে তার বিচার একসাথে করা যেত 235-এর 1, 235-এর 1। কিন্তু একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত ভিন্ন ভিন্ন অপরাধ যদি একাধিক ব্যক্তি করে, তাহলেও তাদের বিচার একসাথে করা যাবে। এটা হলো 239-এর 4। 239-এর 4, বুঝেন নাই? একজন ব্যক্তি একজন ব্যক্তি ঘর ভাঙছিল, একজন ব্যক্তি ব্যভিচার করছে, সেই ব্যক্তি আঘাত করছে, একাই করছে, একাই 100, তাহলে তার ক্ষেত্রে হলো 235-এর 1। আর যদি ওই কাজগুলোই একাধিক ব্যক্তি ঘর ভাঙছে, একাধিক ব্যক্তি ধরেন মারামারি করছে, একাধিক ব্যক্তি খুন করছে, তাহলে এই সকল অপরাধের বিচার ও তাদের একসাথে করা যাবে। এটা 239-এর কত? 4। বুঝছেন? তারপরে দেখেন, আমরা 5 নাম্বারে চলে আসি। যখন কোনো এক ব্যক্তি চুরি, বলপূর্বক গ্রহণ বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হবে, বিশ্বাস ভঙ্গ অপরাধে অভিযুক্ত, এবং অন্য ব্যক্তি চোরাই মাল গ্রহণ করেছে বা দখলে রেখেছে, সেই ক্ষেত্রে দুই ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। এখানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে, যে চুরি করছে আর যার কাছে চোরাই মাল পাওয়া গেছে, এই দুইজনের বিচার একসাথে করা যাবে। আমার এক আমি এক আপনার ওই আহ, যে গ্যারেজ থেকে আমার বাইক সার্ভিসিং করাই, তো সেই পিচ্চি, ও আর কি বয়সে কম, বাট ও ভালো মেকানিক আর কি। ও করছে কি, একজনের কাছ থেকে ওই আপনার মোটরসাইকেল, যারা গ্যারেজ আছে তারা ওই কিনা বেচার ব্যবসা করে, মানে মোটরসাইকেল একটা কিনে রং টং করে আবার বেশি দামে কি বিক্রি করে দেয়। তো ওর কাছে একটা আসছে, ও তো ওই ওই মোটরসাইকেলের কাগজপত্র কিছু নাই, সে ওই কিনে মানে ইটি করে টরে রং টং করে টরে আর একজনের কাছে বিক্রি করে দিছে আবার আপনার ওই মসজিদের এক ইমাম না, মানে মসজিদের মুয়াজ্জিন টুয়াজ্জিন এই টাইপের এক ব্যক্তি। ভালো, তার বাড়ি হচ্ছে গ্যারেজ হলো গোপালগঞ্জে, আর তার বাড়ি হচ্ছে ফরিদপুরে, ওই সেই লোকের। তো সেই লোক আবার ওই মোটরসাইকেল বিক্রি করার জন্য আবার অনলাইনে বিজ্ঞাপন দিছে, ওই জায়গায় আবার 33 নাম্বার টাম্বার সব লেখা। তো এক পুলিশ আবার ওই মোটরসাইকেল কিনবে আর কি, তো পুলিশ আবার ওই 33 নাম্বার টাম্বার দিয়ে সার্চ দিছে যে এটার মালিক অ্যাকচুয়াল কে। তো মালিক ওই জায়গা তো অনলাইনে চলে আসে যে মালিক কে। তো পুলিশ আবার সেই মালিকের তারে ফোন দিয়েছে যে এই মোটরসাইকেলের মালিক কি আপনি? আমার মালিক তো দীর্ঘদিন আগে চুরি হয়ে গেছে, মানে আমার মোটরসাইকেল তো দীর্ঘদিন আগে কি চুরি হয়ে গেছে। এখন তো যে যে বিক্রি করতেছে সে তারে ধরছে, ধরার পর যে তুমি মোটরসাইকেল কই পাইছো? আমি তো গোপালগঞ্জের অমুক গ্যারেজের কিনে আনছি। তাহলে ওই পুলিশ পরবর্তীতে সব কয়জন একসাথে ধরে আস্তে ওই জায়গা নিয়ে মামলা দিয়ে রাখছে আর কি। তো এই যে যে চোরাই মাল যে কিনে আর চোরাই মাল যে বিক্রি করে, তাহলে সবাইরে বিচার কি একসাথে করা যাবে। এটাই বললো কততে? 239-এর কত বলেন? 5। তারপরে দেখেন 6 নাম্বার, যে ব্যক্তিগণ দণ্ডবিধির 411-411-তে আছে চোরাই মাল গ্রহণ, আর 414-তে আছে কি জানেন? চোরাই মাল লুকিয়ে রাখা। দ্বারা যে চোরাল মালের জন্য অভিযুক্ত বা যে অপরাধের দ্বারা উক্ত মালের দখল হস্তান্তর করা হয়েছে, এমন অপরাধ হয় একত্রে বিচার করা যাবে। অর্থাৎ যে চুরি করছে, যে চোরাই মাল নিছে আর কি, অথবা যে চোরাই মাল লুকিয়ে রাখতে সহায়তা করছে, এই দুইজনের বিচারও একসাথে করা যাবে। এবং সবশেষে দেখেন 7 নাম্বার, দণ্ডবিধির 12 নং অধ্যায়ের অধীন মুদ্রা সম্পর্কিত অপরাধ এবং এমন অপরাধ সংগঠনের সহায়তা ও প্রচেষ্টার অপরাধ একত্রে করা যাবে। দণ্ডবিধির 212 নং অধ্যায় বলছে হলো, 12 নং অধ্যায় শুরু হয়েছে 230 ধারা থেকে,
ওই যে মুদ্রা জাল করা 231, বাংলাদেশি মুদ্রা জাল করা 232, স্ট্যাম্প জাল করা 255, জালকৃত স্ট্যাম্প ব্যবহার করা 260। তো এই সকল মুদ্রা যে জাল করে আর মুদ্রা জালে যে সহায়তা করে, এই এই সকল ব্যক্তিদের একই সাথে বিচার করা যাবে। এটা হলো 239-এর কত, 7। তাহলে আমরা একটু মিলাই দেখেন, 239-এ আসলে প্রথম যেটা, যে একই কার্য প্রক্রিয়ায় একটা অপরাধ করতে কয়জন, অনেকজন। 239-এর 1, যে অপরাধ করে অপরাধে যে সহায়তা করে। 239-এর কত, 2। একাধিক ব্যক্তি 12 মাসের মধ্যে যদি একই ধরনের 3টা অপরাধ করে একসাথে বিচার করা যাবে। 239-এর 3। একাধিক ব্যক্তি একই কার্য প্রক্রিয়া যদি একাধিক অপরাধ করে তাহলে একসাথে বিচার করা যাবে। 239-এর কত, 4। চুরি, বিশ্বাসভঙ্গ এগুলা যে করে, চোরাই মাল যে রাখে, এদের বিচার একসাথে করা যাবে। 239-এর কত, 5। চোরাই মাল যে রাখে, চোরাই মাল যে লুকিয়ে রাখতে সহায়তা করে, দুইজনের বিচার একসাথে করা যাবে। 239-এর কত, 6। এবং দণ্ডবিধির 12 নং অধ্যায় মানে মুদ্রা সম্পর্কিত অপরাধ যে করে, এই অপরাধ করতে যে সহায়তা করে, এই দুইজনের বিচার একসাথে করা যাবে। এটা 239-এর কত, 7। এখন অনুপের কাছে আমার প্রশ্ন, অনুপ, এই 239-এর 1 আর 239-এর 4, এই দুইটার ভিতর পার্থক্য কি অনুপ পড়ে বলেন তো। তাহলে 200 এখানে হলো একই অপরাধের জন্য সংগঠিত হবে যে আহ, ব্যক্তি, যে একাধিক ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে। আর 4-এর এখানে বলছে যে ভিন্ন ভিন্ন অপরাধ ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে মানে এখানে। মূল পার্থক্য কি সেটা বলেন। মূল পার্থক্য স্যার অপরাধ স্যার এখানে হলো 239-এর 1-এ অপরাধ হয়েছে স্যার কয়টা, এক করছে অনেকজন। আর 239-এর 4-এ অপরাধ হয়েছে কতগুলা, একাধিক ব্যক্তিও একাধিক। বুঝছেন? হ্যাঁ, তুষার কি কি বলবেন বলেন। 235-এর একে ব্যক্তি স্যার একজন স্যার। হুম। আর স্যার 239-এর মানে একে স্যার, মানে একটা অপরাধ করছে স্যার অনেকজন মিলে আর কি। হ্যাঁ, সেটা তো আছেই। আচ্ছা, 237 ধারা দেখেন। 237 ধারা, আহ 237 তো আমরা পড়ছি নাকি? 238 ধারাটা একটু আমরা পড়ে ফেলি। 238 ধারাটা, যে যখন প্রমাণিত অপরাধ চার্জে অন্তর্ভুক্ত থাকে। 238 ধারাটা হলো যে লো- গুরুতর অপরাধে চার্জ গঠন করা হয়েছে, কিন্তু দেখা গেল যে সে আসলে গুরুতর অপরাধ করে নাই, লঘুতর করছে, তাহলে লঘুতর অপরাধের সাজা দেওয়া যাবে। কিভাবে? ধরেন, আমরা জানি যে দণ্ডবিধির 379 ধারায় শুধু চুরির শাস্তি 3 বছর। আর যদি চুরি করে ঘরে, তাহলে চুরির শাস্তি 380-তে কত বছর, 7 বছর। অথবা যদি চাকর করে চুরি, তাহলে কত, 7 বছর, 7 বছর। এখন ধরেন তার বিরুদ্ধে মামলা হয়েছে 381 ধারায়, যে চাকর চুরি করছে। তো পরবর্তীতে প্রমাণিত হলো চুরি সে করছে ঠিকই, বাট চাকর হিসেবে না। তার মানে তাকে চার্জ গঠন হয়েছিল 381-তে, কিন্তু তারে সাজা দেওয়া দিবে কততে, তাহলে 379। এটা দেওয়া যাবে, সমস্যা নাই। এটা বলছিল কত, 238, 238। এই যে একটু পড়ি দেখেন, যে ফৌজদারি কার্যবিধির ধারা 238 অনুযায়ী যখন প্রমাণিত অপরাধটি অভিযোগের অন্তর্ভুক্ত থাকবে, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে এই যে আন্ডারলাইন করবেন, লঘু অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। কি অপরাধের জন্য? লঘু। যখন কোনো ব্যক্তি এমন একটি অপরাধে অভিযুক্ত হয় যা কতিপয় তথ্য নিয়ে গঠিত এবং সকল তথ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ লঘু অপরাধ সংঘটিত হয়, কিন্তু অবশিষ্ট তথ্যগুলো প্রমাণিত হয় না, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে লঘু অপরাধে দণ্ডিত করা যাবে। একটা জিনিস কি লক্ষ্য করছেন, যদি আপনি বুঝেন তাহলে এটা আপনি আরো নিজের ভাষায় সহজে লিখতে পারবেন, কিন্তু বইয়ের ভাষা সবসময় একটু জটিল। বুঝতে পারছেন? ওইটাই তো সেই যে ওই যে বললাম, এটা বুঝতে গিয়ে কত কষ্ট হয়েছিল, কিন্তু আপনি বলছেন ধরা পড়ে। আচ্ছা, উদাহরণ দেখেন, যে আহ, সবই যদি সহজ করে দিই তাহলে তো আবার আমার কাছে আসবেন না। এই কারণে একটু কঠিন থাকা ভালো। একদিনই সবকিছু নিংড়ে দেওয়া যাবে না। দেখেন, ক দণ্ডবিধির 407 ধারা অনুযায়ী বাহক হিসেবে তার নিকট প্রদত্ত মাল সম্পর্কে অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায় অভিযুক্ত। 407-এ বলছে বাহক হিসেবে। যদি কেউ শুধু বিশ্বাসভঙ্গে সাজা হলো 406, 3 বছর। আর বাহক হিসেবে নিলে 7 বছর, 407-এ। দেখা গেল উক্ত মাল বাহক হিসেবে তার কাছে প্রদত্ত হয়নি, তাকে দণ্ডবিধির 406 ধারায় দণ্ড দেওয়া
যাবে। বুঝছেন? এটা হলো অন্য উদাহরণ দিলাম, আবার আমি যে উদাহরণ দিচ্ছি ওটাও সঠিক। ওই যে দেখা গেল চোর, তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে 381, 381-তে দণ্ডবিধি, কিন্তু দেখা গেল সে চুরি সে করছে, বাট চাকর হিসেবে না, ভৃত্য হিসেবে না, তাহলে তাকে 379 লঘুতর অপরাধে সাজা দেওয়া যাবে। আমরা সর্বশেষ ধারায় চলে আসতেছি চার্জের, সেটা হলো 240 ধারা। 240 ধারায় বলছে একাধিক চার্জের একটিতে দণ্ডিত হওয়ার পর অবশিষ্টগুলোর অব্যাহতি। বাস্তবে 240 ধারার প্রয়োগ খুব বেশি নাই, বাট শুনে দেখেন আমাদের আইনে বিধান আছে। 240-এর মূল কথা হলো যে ধরেন ওই যে 235-এর একে একজন ব্যক্তি ঘর ভাঙছিল, একজন ব্যক্তি ব্যভিচার করছিল, এরপরে ধরেন একজনের আঘাত করছে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল কয়টা? তিনটা। তিনটা অপরাধের বিচার এক মামলায় তো করা যাবে একসাথে চার্জ গঠন করে। ধরেন ঘর ভাঙার জন্য ওই 454, আর আপনার ব্যভিচারের জন্য 497, আঘাতের জন্য ধরেন 325, 323 অথবা 25, যাই হোক। এখন তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তিনটা ধারায়। কয়টা ধারায়? তিনটা ধারায়। তিনটা ধারায় চার্জ গঠন করে আদালত তারে ধরেন ঘর ভাঙার জন্য আর আঘাতের জন্য এই দুইটার শাস্তি দিছে। এই দুইটার কি শাস্তি দিছে। আর ব্যভিচারের জন্য তারা শাস্তিও দেয় নাই, খালাসও দেয় নাই। তাহলে ধরে নিতে হবে যে যেহেতু খালাসও দেয় নাই এবার শাস্তিও দেয় নাই, ধরে নিতে হবে তার ওই ধারার বিচারটা কি আছে? স্থগিত আছে। স্থগিত আছে। বুঝতে পারছেন? স্থগিত আছে। মানে বাদ যাবে না। মানে আদালত যে কোনো সময় ওই ধারাটার বিচার করতে পারে। কিন্তু যদি ওই ধারায় খালাস দিয়ে দিত তাহলে তো আর ওই ধারা থেকে সে নিষ্পত্তি পেয়ে যেত। এখন যদি তারে দুই ধারায় সাজা দিছে, দেওয়ার পরে যদি বাদী পক্ষ যে তার যদি একটু মন গলে যে না দুই ধারায় তো সে সাজা পাইছে, তাহলে এই ধারায় যেহেতু আদালত বিচার করে নেই, তাহলে আদালতের কাছ থেকে আমি এই ধারার অভিযোগটা প্রত্যাহার করি। তো আদালতের কাছ থেকে সে বলতে পারে যে ইওর অনার, তাহলে আমি তার যে ব্যভিচারের যে অভিযোগ এটা আমি প্রত্যাহার করতেছি। তাহলে যদি বাদী পক্ষ সেটা প্রত্যাহার করে তাহলে ওই ধারা থেকে, ওই ধারার অভিযোগ থেকে আসামি কি পেয়েছে বলে গণ্য হবে? খালাস পেয়েছে বলে গণ্য হবে। বাট বাদী পক্ষ যদি প্রত্যাহার না করে তাহলে আদালত ওই ধারার বিচার যে কোনো এক সময় করতে পারে। বুঝছেন? এটাই হলো কত ধারা? 240 ধারা। একটু দেখেন ফৌজদারি কার্যবিধি 240 ধারা মতে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একের অধিক অভিযোগ গঠন করা হয়, কয়টা অভিযোগ? একের অধিক, এবং একটি বা একের অধিক অপরাধের দণ্ড দেওয়া হয়, তখন অবশিষ্ট অভিযোগ সমূহ প্রত্যাহার করা হলে আসামিকে উক্ত অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে বলে কি হবে? গণ্য হবে। যখন কোনো ব্যক্তি বিভিন্ন অপরাধের জন্য অভিযুক্ত হয় এবং তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় তখন এই ধারা প্রযোজ্য। মামলা প্রত্যাহার বা স্থগিত না করা পর্যন্ত একজন ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি অভিযোগের ভিত্তিতে রায় দিতে এবং খালাস বা শাস্তির আদেশ প্রদান করতে বাধ্য। আপনি এভাবে লিখতে পারেন যে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় চার্জ গঠন করা হয়, উদাহরণ দিয়ে বলবেন ধরা গেল তিনটে ধারায় চার্জ গঠন করা হলো, আদালত যদি তাকে দুইটা ধারায় শাস্তি দেয় আর একটা ধারায় যদি শাস্তিও না দেয় খালাসও না দেয় তাহলে ধরে নিতে হবে ওই ধারার বিচার কি আছে? স্থগিত আছে। যে কোনো সময় আদালত ওই ধারার বিচার করতে পারেন। তবে যে যিনি মামলা করেছেন রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী পক্ষ তিনি যদি ওই অভিযোগ কি করেন? প্রত্যাহার করেন, তাহলে ওই ধারার অভিযোগ থেকে আসামি পক্ষ খালাস পেয়েছে বলে গণ্য হবে। এটাই কত ধারার বিধান? 240। পারে, পারে, আদালত তো অবশ্যই পারে। আদালতই তো বাধাই রাখছে, উনি তো একবারেই সব খালাস দিবে, দণ্ড দিবে, যা দেওয়ার একবারেই দিলে হয়ে যায়। তো এই ছিল আমাদের চার্জ রিলেটেড মোট বিধিবিধান। আমরা একটু প্রশ্নে চলে যাই, প্রশ্নগুলো একটু মিলাই দেখেন। প্রশ্নে চলে যাই। 240 পর্যন্ত পড়লাম, এই প্রশ্নগুলো একটু মিলাতে হবে। আমরা 13-র ক যদি দেখি, যে অভিযোগ বা চার্জ কি, এটা আমরা পাইছি। অভিযোগ নামায় আবশ্যকীয় কি কি বিষয় উল্লেখ করতে হয় এটাও আমরা পেয়েছি। অভিযোগ সংক্রান্ত বিধানাবলী ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আলোচনা করুন। এইভাবে যদি আসে তাহলে আমরা সবই আলোচনা করতে হবে 221 থেকে 240। বুঝছেন? যদি এইভাবে আসে যে প্রত্যেকটি ভিন্ন অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন এবং প্রত্যেকটি অভিযোগ আলাদাভাবে বিচার করার বিধানটির ব্যতিক্রম সমূহ আলোচনা করুন। মানে আপনার এখানে প্রকৃতপক্ষে আসছে 233-এর ব্যতিক্রম।
233-এর ব্যতিক্রম কোনটা? 234, 235, 236 আর কত? 239। 39। তারপরে দেখেন পরের অংশটা, যে রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোন মামলায় চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে উহার ফলাফল কি? মানে চার্জ গঠন হয়নি মর্মে বলতে এখানে রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক, হ্যাঁ, 237 ধারা, কত ধারা বলেন? 237 ধারা, রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোন মামলায় চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে। ওই যে চার্জ গঠন হয়নি বলতে, এক অপরাধে চার্জ গঠন করে দেখলো যে সাক্ষ্য গ্রহণ করার পরে অন্য আর একটা করছে, তাহলে এটা কি হবে না? অবৈধ হবে না। বুঝতে পারছেন? তবে আপনি ইচ্ছা করলে এখানে আরো কিছু যোগ করতে পারেন, যে যদি রিভিশন বা আপিল আদালত দেখে যে চার্জ গঠনে কি ছিল, ভুল ছিল, তাহলে ন্যায় বিচার যদি ব্যাহত হয় সেই ক্ষেত্রে উনি ওই চার্জ বাতিল করে দিয়ে নতুন করে চার্জ গঠন করে বিচারের নির্দেশ দিতে পারে। সেটা কত দাঁড়ায়? 232। 232, জি। তো এখানে আপনি 237-এর সাথে 232 হালকা আলোচনা করে দিবেন। তারপরে গ নাম্বারটা দেখেন, কোন কোন ব্যক্তিকে যৌথভাবে অভিযুক্ত করা যায়? এটা কত দ্বারা যৌথভাবে চার্জ গঠন করা যায়? কত দ্বারাই? 239। এই জায়গায় আসবে কত? 239। একই কার্যধারায় একাধিক অপরাধ সংঘটিত হলে কোন অবস্থায় কতগুলো অপরাধের বিচার একই সাথে করা যেতে পারে? একই কার্যধারায় একাধিক অপরাধ সংঘটিত হলে কোন অবস্থায় কতগুলো অপরাধের বিচার একসাথে করা যেতে পারে? একই কার্যধারায় একাধিক অপরাধ সংঘটিত হলে কোন অবস্থায় কতগুলো অপরাধের বিচার একসাথে করা যেতে পারে? কত 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 ধারা বলেন? 235 না স্যার? 239 হবে না স্যার, একাধিক একাধিক যেহেতু কোন অবস্থায় কতগুলো অপরাধের বিচার একই সাথে করা যেতে পারে? জি। 35। আপনি মেইনলি হচ্ছে একই কার্যধারায় যদি একাধিক অপরাধ করে, এখন যদি একজন করে তাহলে তো 235-এর এক, 235-এর এক। আর যদি একাধিক ব্যক্তি করে তাহলে কত? 239। তো মেইনলি আপনি আলোচনা করবেন 235 এবং 239। আপনি বলে দিবেন একই কার্যধারায় একাধিক অপরাধ যদি একজন ব্যক্তি করে তাহলে 235-এর এক, আর যদি একাধিক ব্যক্তি করে তাহলে কত? 239। হ্যাঁ। তারপরে দেখেন চার্জে ভুলের পরিণতি কি? কখন একটি চার্জে ভুলের পরিণতি আসলে কত কত ধারা? 225, 232। একটি চার্জ কখন পরিবর্তন করা যায়? কত? 260, 228, 229। ঠিক আছে। জি স্যার। কখন একজন অভিযুক্তকে এক অপরাধে চার্জ করে অন্য অপরাধে দণ্ডিত করা যেতে পারে? উদাহরণসহ উত্তর দিন। 237 দ্বারা এক অপরাধে চার্জ গঠন করে অন্য অপরাধে দণ্ডিত করা যেতে পারে। 237-ও আনতে পারেন, 238-ও আনতে পারেন। ওই যে গুরুতর অপরাধে চার্জ গঠন করে শাস্তি দিচ্ছেন কততে? লঘুতর। আর এই যে যে দুইটা সমস্যামূলক প্রশ্ন আছে, এই সমস্যামূলক প্রশ্ন দুইটা আমাদের নিচে আছে, ওইটা আলোচনা করতেছে। এই সমস্যা অনেকগুলো আছে, সেইগুলো একসাথে আলোচনা করলে এইগুলা ওর ভিতরে আছে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো, দেখেন, কামাল লিমনকে আইনগত হেফাজত হতে উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে মামুন একজন কনস্টেবল যার হেফাজতে লিমন ছিল তাকে গুরুতর আহত করে। কামাল হলো ধরেন একজন ব্যক্তি, সে গিয়ে লিমন রে একেবারে পুলিশ রে কনস্টেবল রে ধাক্কা দিয়ে আঘাত করে আসামি লিমন রে ধরে নিয়ে আসছে, মানে ছাড়াই নিয়ে আসছে। তাহলে এই জায়গা মূল অপরাধী কে বলেন তো? কামাল না? কামাল ওই গুরুতর আঘাত করছে একটা অপরাধ, আর একটা হচ্ছে আইনগত হেফাজত হতে তারে নিয়ে আসছে। কনস্টেবলরা আঘাত করে একটা অপরাধ, আর আইনগত হেফাজত থেকে নিয়ে আসছে, এটা কি অপরাধ বলেন? আর একটা অপরাধ। এক্ষেত্রে কামাল কর্তৃক পেনাল কোডের অধীনে কতগুলো অপরাধ সংঘটিত হয়েছে? উক্ত অপরাধ সমূহের জন্য একই কার্যধারায় বিচারে কামালকে কি অভিযুক্ত এবং বিচারের সম্মুখীন করা যেতে পারে? যদি তাই হয় আইনের কোন বিধান অনুযায়ী? সপ্তম বিজিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তাহলে এখানে কামালের অপরাধ হয়েছে কয়টা বলেন তো? দুইটা। এক হলো সরকারি কনস্টেবল রে সে কি করছে? আঘাত করছে। আর দুই হলো তারা আইনগত হেফাজত থেকে জোর করে নিয়ে আসছে। তাহলে অপরাধ কয়টা? দুইটা। একই কার্য দ্বারাই করছে। কয়জন ব্যক্তি করছে? একজন ব্যক্তি। তাহলে একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে কত দ্বারা? 235-এর এক। এখন আপনারা জানেন কিনা, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, আমরা প্রবলেমেটিক প্রশ্ন 4টা ধাপে সলভ করি।
প্রথমে আসে ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা এবং সবশেষে আসে সিদ্ধান্ত। তো এই যে যে আমি প্রশ্নটা লিখছি, ঘটনার বর্ণনা হবে প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত। ঘটনার বর্ণনা হবে এল ছিল তাকে গুরুতর আহত করে, এই পর্যন্ত হবে কি বলেন ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে আলোচ্য ঘটনায় যা প্রশ্নে যা জানতে চেয়েছে সেটা হলো বিচার্য বিষয়। আলোচ্য ঘটনায় কামাল কর্তৃক পেনাল কোডের অধীন কতগুলো অপরাধ সংঘটিত হয়েছে এবং উক্ত অপরাধের সমূহের জন্য কামালকে একই মামলায় বিচার করা যাবে কিনা তা কি করতে হবে, আলোচনা করতে হবে। এখন আমরা চলে এসেছি আইনগত পর্যালোচনা। দেখেন, কামাল কর্তৃক পেনাল কোডের অধীনে দুইটি অপরাধ হয়েছে, যথাক্রমে বৈধ হেফাজতে উদ্ধারের জন্য, আন্ডারলাইন করবেন 235 ধারায়, 225 ধারায়, কত ধারায়? আমরা 225 ধারা সচরাচর দণ্ডবিধিতে পড়ি নাই, বাট 225 ধারায় আছে, যদি কাউরে বৈধ হেফাজতে উদ্ধার করে মানে পুলিশের হেফাজত থেকে যদি কারো জোর করে নিয়ে যাওয়া হয়, তাহলে সে যে অপরাধটা করছে সেটা কত ধারায়? 225 ধারায়। এবং সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বিরত রাখতে স্বেচ্ছায় গুরুতর জখম করার জন্য 333 ধারায় অপরাধ করেছে। এখন অনুপের কাছে আমার প্রশ্ন, এই জায়গায় 333 হলো কেন 325 না হয়ে? অনুপ, এখানে তারা তো গুরুতর জখম করছে না? আমরা তো জানি গুরুতর জখম করে 325-এ, জি স্যার, তাহলে জায়গা 333 আসলো কেন? গুরুতর করছে 225-এর স্যার, 33-এর যেহেতু একজন পুলিশ কনস্টেবল সাই রাখতে হবে ধারে কাছে, ধরতে পারতেন গা পিছলে, মানে পিছিল হয়ে গেছে। সরকারি কর্মকর্তা হইলে কত? 233, তো সোজা 333। যদি শুধু সাধারণ ব্যক্তির আঘাত করতেন তাহলে কত? 300, গুরুতর জখম করলে 325। আপনি যদি কোনো কিছু জোরপূর্বক স্বীকার বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য যদি তারে করতেন তাহলে তো 300 কত? 31। 331 না, 31, 331। সরকারি কর্মকর্তারে দায়িত্ব থেকে কোনো কিছু তারে তার বিরত রাখার জন্য আঘাত করলে কত? 300, গুরুতর জখম করলে 333। আর এই গুরুতর জখমটাই যদি আপনি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনে করতেন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে করতেন, তাহলে চলে আসতো 335। 335, ওই যে 4 বছর সাজা আছে ওই জায়গায়। কয় বছর? 4 বছর। তো এটা কিন্তু আমরা খুব ভালোভাবে দণ্ডবিধিতে পড়েছিলাম, আপনি ভুলে গেছেন। যাই হোক, উক্ত অপরাধ সমূহের জন্য কামালের বিরুদ্ধে পৃথক চার্জ গঠন করে একই বিচারে দণ্ডিত করা যেতে পারে, যেহেতু 235-এর এক ধারায় বলা হয়েছে একই কার্য প্রক্রিয়ায় সংঘটিত অপরাধ সমূহের বিচার করতে করা যাবে। বুঝতে পারছেন? এখন ধরেন আপনার মাথায় 333 নাই, আমার মাথায় আছে কত ভাই? 325। তাহলে আপনি 325 দিয়েই লিখে আসবেন। বুঝতে পারছেন? আমার যতটুকু মাথায় আছে তাই দিয়ে লিখে আসতে হবে, এমন না যে 325 দিলে ভুল হবে। 325 দিলেও ভুল হবে না, কিন্তু 325-এ আপনার সাজা হলো মোটে 7 বছর। আর 333-এ যদি তার বিরুদ্ধে মামলা করতেন তাহলে মামলা হতো কত, মানে সাজা হতো কত? 10 বছর। ওই জায়গায় আছে কত? 10 বছর। কিন্তু আমার তো যদি মাথায় 333 না থাকে, তাহলে যতটুকু আমার মাথায় আছে সেই আঙ্গিকে উত্তর লিখে আসতে হবে। এরপর যত আপনি পুলিশ কনস্টেবল তারপরে আপনি পাবলিক সেক্টরে ছিলেন, পাবলিক হিসেবে তার ব্যক্তিগত তো সুতরাং ফৌজদারি কার্যবিধি 1898-এর 235-এর এক মতে কামালকে দণ্ডবিধি 225 ও 333 ধারা একত্রে চার্জ গঠন করে বিচার করা যাবে। বুঝতেন? আচ্ছা, এরপরে আমরা চলে এসেছি পরের সমস্যামূলক প্রশ্নে। তন্ময়ের সাথে প্রতারণার দায়ে এক্স এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, কিন্তু অভিযোগে এক্স কিভাবে প্রতারণা করেছে তা বলা হয়নি। আন্ডারলাইন করেন, কিভাবে প্রতারণা করেছে তা কি বলেন? আমরা জানি কিছু কিছু অপরাধ আছে কিভাবে করে কি লিখতে হয়, উপায় লিখতে হয়। অপরাধগুলো কি কি, মানে অপরাধগুলো কি কি? কিছু কিছু অপরাধ আছে কি উপায় করেছে লিখতে হয়, অপরাধের নাম ছাড়াও। প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান, আর কি সরকারি কর্মচারীকে কি বলেন? বাধা দান। তো এখানে এক্স এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় প্রতারণার দায়, কিন্তু কি অভিযোগে এক্স প্রতারণা করেছে তা বলা হয়নি। মামলায় এক্স সাফাই সাক্ষ্য দেন। এক্স কি দিয়েছেন? সাফাই সাক্ষ্য দেন এবং লেনদেনের বিবরণ কি করেন? দাখিল করেন। অভিযুক্ত এক্স বিভ্রান্ত হয়েছে কিনা বললো কি যে এক্স সাফাই সাক্ষ্য দিছে। এখন অভিযুক্ত এক্স কি, এই যে আপনার প্রতারণা শব্দটা যে কিভাবে প্রতারণা করছে এটা যে লেখা হয় নাই, এতে কি এক্স কি বিভ্রান্ত হয়েছে কিনা। দেখেন বিচার্য বিষয়,
অভিযুক্ত এক্স বিভ্রান্ত হয়েছে কিনা তা আলোচনা করতে হবে। ফৌজদারি কার্যবিধি 225 ধারা অনুযায়ী চার্জে অপরাধের বর্ণনা বা অপর কোনো তথ্য পরিবেশনের সময় কোনো ভুল হলে বা কোনো কিছু যদি বাদ পড়লে তা আসামি যদি বিভ্রান্ত সৃষ্টি ও ন্যায় বিচার ব্যাহত না করে, তাহলে তা মামলার কোনো পর্যায়ে গুরুত্ব বলে বলে গণ্য করা হবে না। মানে চার্জে ভুল আছে বাট আসামি কি হয় নাই, বিভ্রান্ত হয় নাই, তাহলে সেটা কি হবে না, গুরুতর বলে বিবেচিত হবে না। অর্থাৎ ভুল বা বাদ পড়া সত্ত্বেও বিচার করা যাবে এবং শাস্তি প্রদান করা যাবে। আলোচ্য ক্ষেত্রে যদিও এক্স কিভাবে প্রতারণা করেছে তা বলা হয়নি, তবে মামলার সাক্ষ্য পর্যায়ে ছাপাই সাক্ষী দেন অভিযুক্ত এক্স। মানে কিভাবে সে প্রতারণা করতে বলে নাই, বাট সে আবার কি দিছে, ছাপাই সাক্ষী দিছে এবং সেখানে লেনদেনের বিবরণ দাখিল করেন। যেহেতু প্রতারণার পদ্ধতি অভিযোগে বাদ পড়া সত্ত্বেও তা অভিযুক্তকে বিভ্রান্ত করেনি, তাই এক্স কে শাস্তি দিলে, শাস্তি হবে শান্তি না, শাস্তি দিলে ন্যায় বিচার কি হবে না, ব্যাহত হবে না। সিদ্ধান্ত এক্স কে উক্ত অভিযোগের শাস্তি প্রদান করা যাবে। এক্স যদি ছাপাই সাক্ষী না দিত, সে যখন চার্জ গঠন করছে সেটার বিরুদ্ধে যদি সে কি করতো, রিভিশন করতো যে আমি বিভ্রান্ত হয়েছি, বা ছাপাই সাক্ষী না দিয়ে যদি তার এমনি সাজা দিয়ে দিত, পরে গিয়ে সে আপিল করলে বলতে পারতো যে আমার বিরুদ্ধে চার্জ গঠনটা ঠিকঠাক ভাবে হয় নাই, কারণ প্রতারণা কিভাবে করছে সেটা বলা হয়নি। তো আপনারা এই জায়গায় একটু ব্যাখ্যা দিয়ে নিবেন। এই প্রশ্নের উত্তর ঠিকই আছে, কিন্তু আমরা তো জানি যে 223 ধারা অনুসারে 3টা অপরাধ আছে, যে অপরাধগুলোর নাম লিখলেই হবে না, বরং অপরাধগুলো কি উপায়ে করা হয়েছে সেটাও লিখতে হবে। সে অপরাধগুলো হলো প্রতারণা, মিথ্যা সাক্ষ্য দান, আর সরকারি কর্মচারীকে কি বলেন, বাধা দান। বুঝছেন? এখানে যদি গুরুতর ব্যাহত, তাহলে এই জায়গায় উনি 32 আসতো না স্যার? কোনটা ভাই? যদি ব্যাহত হতো। হ্যাঁ, ব্যাহত হলে তো 32 232-এ বাতিল করতে পারতো। ধরেন এই জায়গায় যদি সে ছাপাই সাক্ষীটুক না দিত, তাহলে আবার এটা গুরুতর ভুল বলে কি হতো, বিবেচিত হতো, এবং সে বলতো যে 223 ধারায় বলা আছে কিভাবে প্রতারণা করছে বিস্তারিত বিবরণ দিতে হবে, বাট চার্জে বিস্তারিত বিবরণ নাই। তখন আপিল আদালত বলতো যে হ্যাঁ আসামি বিভ্রান্ত হয়েছে, তার এই সাজা বাতিল করে দিয়ে তাকে নতুন করে চার্জ গঠন করার নির্দেশ দিতে পারতো। বুঝছেন? পরেরটায় আসি। ক, ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলায় জোরপূর্বক গৃহে প্রবেশ করে আহ খবিরের স্ত্রীর সাথে ব্যভিচার করে। ক এর বিরুদ্ধে পেনাল কোড 1860-এর সেকশন 454 এবং 497 ধারা পৃথকভাবে অভিযোগ গঠন করে। উভয় সেকশনের অধীন শাস্তি দেওয়া যাবে কিনা, শাস্তি হবে, আলোচনা করুন। বলেন তো শাস্তি দেওয়া যাবে কিনা? কারণ সে ঘর ভাঙছে এবং ব্যভিচার করছে, দুইটাই কি একসাথে, দুইটাই একসাথে, মানে একই কার্যের অংশ। তো একই কার্যের অংশ হিসেবে যদি কোনো ব্যক্তি একাধিক অপরাধ করে, তার বিচার একসাথে, এক পৃথক পৃথক ভাবে চার্জ গঠন করে সকল চার্জের বিচার একসাথে করা যাবে। এটাই বলছে 235-এর কত বলেন, 1। এই যে আইনগত পর্যালোচনা, এখানে ক কে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে, কারণ ফৌজদারি কার্যবিধি 235-এর 1 ধারা অনুসারে পরপর সংগঠিত কতগুলো কাজে পরস্পরের সাথে এরূপ সম্পর্কযুক্ত হয় যে কাজগুলো একটিমাত্র কাজের শামিল, এবং একই ব্যক্তি যদি উক্ত ব্যাপারে একাধিক অপরাধ করে থাকে, তাহলে এরূপ প্রত্যেকটি অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে একটি মাত্র মামলায় বিচার করা যাবে। তাই উভয় ধারার অধীনে কাকে কি দেওয়া যাবে, শাস্তি দেওয়া যাবে। পরেরটাই চলে আসি, দেখেন। ক, অন্যায়ভাবে খ কে লাঠি দিয়ে আঘাত করে। ক এর বিরুদ্ধে পেনাল কোডের 323 এবং 352 ধারায় পৃথকভাবে অভিযোগ গঠন করে। উভয় সেকশনের অধীনে শাস্তি দেওয়া যাবে কিনা? সে আঘাত করছে, বাট এই আঘাতটা দুইটা ধারায় শাস্তিযোগ্য অপরাধ, মনে আছে? 235-এর কত, 2। তো দুইটা ধারায় তার কি দেওয়া যাবে, শাস্তি দেওয়া যাবে। এই যে দেখেন, আলোচ্য অংশে ক কে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে, কারণ ফৌজদারি কার্যবিধি 235-এর 2 ধারা অনুসারে অভিযোগকৃত কাজগুলো যদি এমন একটি অপরাধ গঠন করে যা বর্তমানে বলবৎ এমন কোন আইনের দ্বারা অপরাধের সংজ্ঞা ও দণ্ড দেওয়া সেই আইনের 2 বা ততোধিক পৃথক সংজ্ঞা কি হয়, অন্তর্ভুক্ত হয়, তাহলে উক্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রত্যেকটি অপরাধের জন্য অভিযোগ গঠন করা যাবে এবং একই মামলা বিচার করা যাবে। বুঝছেন? তারপরেরটা দেখেন, এ চুরির দায়ে অভিযুক্ত হলো। বিচার চলাকালে সাক্ষ্যে যদি ইহা প্রকাশ পায় যে এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠন করেছে, আদালত ওই মামলায় এ কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারে কি? কত দ্বারা বলেন তো? চুরির জন্য চার্জ গঠন করা হয়েছে, কিন্তু পরে দেখা গেল সে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করছে। 237, 237, 237। এই যে দেখেন, আইনগত পর্যালোচনা করি আমরা। লঘু অপরাধ। এই যে, না লঘু তো 38,
দেখেন, আদালত ওই মামলায় এ কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে, কারণ ফৌজদারি কার্যবিধি 237 ধারা অনুযায়ী 236 ধারা উল্লেখিত ক্ষেত্রে আসামি যদি একটি অপরাধে অভিযুক্ত হয় এবং সাক্ষ্যে যদি দেখা যায় যে সে ভিন্ন একটি অপরাধ করেছে, যে অপরাধের জন্য তাকে উক্ত ধারার অধীন অভিযুক্ত করা যেত, তাহলে যে অপরাধ সে করেছে বলে দেখানো হয়েছে সেজন্য অভিযুক্ত না হলেও তাকে কি দণ্ডিত করা যাবে। সুতরাং আদালত এ কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারে। ঠিক আছে, তারপরটা দেখেন, আসামি ক এর বিরুদ্ধে চুরি করার অভিযোগ এনে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ পরিবর্তন না করে আসামিকে বিশ্বাসভঙ্গের বা চোরাই মাল জেনে ওই মাল নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখার অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করা যাবে কিনা, একই উত্তর। কি বলেন তো, যাবে কিনা? অভিযোগ পরিবর্তন না করে মানে ওই ধারায় চার্জ গঠন না করেও যদি ওই বিশ্বাসভঙ্গর সাজা দেয় বা চোরাই মালের সাজা দেয়, তাহলে সেটা কি হবে না, অবৈধ হবে না। এটাই বলছে কততে, 237, একই উত্তর। বুঝছেন? তারপরে দেখেন, এটা ভালো, একটি মামলায় আপনাদের 2022 সালে এসেছে এই প্রশ্নটা। একটি মামলায় এইস এর বিরুদ্ধে দ্য পেনাল কোড 1860-এর 302 ধারায় অভিযোগ গঠিত হয়। হুমায়ুনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে কত ধারায়? 302 ধারায়। সাক্ষ্যে প্রমাণিত হয় যে এইস তার স্ত্রী ডব্লু কে আঘাত করতে গিয়ে ডব্লু এর কোলে থাকা তাদের বাচ্চাকে আঘাত করে, মানে সে আঘাত করতে গেছে কারে? বউরে, কিন্তু মারছে কারে? স্ত্রীকে, মানে বাচ্চাকে, সরি। এর 14 দিন পর সি মারা যায়, সি মানে হচ্ছে তাদের বাচ্চা। এটাও প্রমাণিত হয় যে যথাযথ চিকিৎসা পেলে হয়তো বা সি কি বেঁচে যেতে পারতো, এবং প্রমাণিত হয়েছে যদি ঠিকঠাক মতো চিকিৎসা পেত তাহলে বাচ্চাটা মারা যেত না। সংশ্লিষ্ট আইন উল্লেখে এইস এর আইনজীবী হিসেবে তার খালাস কিংবা সর্বনিম্ন শাস্তির জন্য আপনার যুক্তিমালা প্রস্তুত। এখন আপনি আইনজীবী হয়েছেন কার? আসামি। তাহলে আপনার এখানে চেষ্টা করতে হবে আসামির কি বলেন তো বাঁচানো। আর আমি যদি হতাম আইনজীবী রাষ্ট্রপক্ষের, তাহলে আমার সেই মানে তখন তারে মানে চিন্তা থাকতো যে কিভাবে তারে সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত করা যেতে পারে। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে মেইনলি যেটা, সেটা বলতে পারে যে এখানে কিন্তু কোথাও বলে নাই যে এই তার স্ত্রীকে হত্যার অভিযোগ ছিল, মানে হত্যার অভিপ্রায় কিন্তু আঘাত করে নাই। সে আঘাত করছে কিভাবে? আঘাতের জন্য। ওই যে দেখেন, তার স্ত্রীকে আঘাত করতে গিয়ে, কোথাও কিন্তু বলে নাই যে হত্যা করতে গিয়ে। বুঝছেন? তো যে কাজটা একটা আঘাত, একজন বড় মানুষে মানে যে বয়স্ক তাকে একটা চর দিলে তার তেমন কিছু হয় না, কিন্তু একজন ছোট বাচ্চারে যদি ওই আঘাতটা লাগে তার কি হওয়ার সম্ভাবনা আছে? মারা বা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা আছে। আর তারপরেও যে যেহেতু এই যে যে আহ, ওই বাচ্চাটা তো আর সাথে সাথে মারা যায় নাই। কি বলেন? সাথে সাথে মারা যায় নাই, সে মারা গেছে কতদিন পর? 14 দিন পর। এবং এটাও বলা আছে যে আঘাতটা যদি মানে সব মানে যদি সে ভালো ট্রিটমেন্ট পেতো বাচ্চাটা, তাহলে সে বেঁচেও যেতে পারতো। তার মানে আঘাতটা কিন্তু একেবারে এমন না যে খুবই গুরুতর। এই আর কি। তো আমরা আইনগত পর্যালোচনায় দেখি এই সে পক্ষে কি কি বলা যায়, আসেন। প্রথমত, এইস এর আঘাতে শিশুপুত্র সি নিহত হলেও এইস এর তাকে নিহত করার কি ছিল না, তার আঘাত করার অভিপ্রায় ছিল, যে কথা বললাম। এবং তা ছিল একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তার স্ত্রীর প্রতি। একই আঘাত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কোনো গুরুতর আহত না করলেও আঘাতটি যখন একজন শিশুর প্রতি করা হয়, তখন সেটি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, যা ঘটেছে শিশু সি এর প্রতি। দণ্ডবিধির 300 ধারার দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী খুনের অপরাধ হওয়ার জন্য দৈহিক আঘাত এমন হতে হবে যে আঘাতটির কারণে আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হতে পারে বলে অপরাধী জানে। তো এক্ষেত্রে তো দণ্ডবিধি 1860-এর ধারা 302 অনুযায়ী 300 ধারা দ্বিতীয় ব্যাখ্যা আপনাদের একটু মনে করাই দিই। দ্বিতীয় যে আপনার প্রথম ব্যাখ্যা ছিল হলো অভিপ্রায়, অভিপ্রায় বা আপনার ইন্টেনশন। আর দ্বিতীয়টা ছিল জ্ঞান বা নলেজ। ওই যে একজন ব্যক্তি গুরুতর আহত অবস্থায় এক 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 আঘাতেই তার মৃত্যু হতে পারে, কিন্তু আমি যদি জেনে আঘাত করি তাহলে খুন হবে। আর যদি আমি না জেনে তারে হালকা আঘাত করছি বাট সে মারা গেছে, তাহলে কি হবে না, খুন হবে না। এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা। তো এখানে বোঝাতে যাচ্ছে যে এখানে যেটা হইছে, বাচ্চারা যেটা করছে এটা তো সে না জেনে করছে, এটা কি হয় নাই, খুন হয় নাই, এটা কি হয়েছে, নিন্দনীয় নরহত্যা। তারপরে দেখেন, দণ্ডবিধি 1860-এর 302 ধারা অনুযায়ী দণ্ডিত করার জন্য হত্যার অভিপ্রায় একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি উপস্থিত না থাকলে যেহেতু 302 ধারায় দণ্ডিত করা যায় না, আলোচ্য ক্ষেত্রে এইস কে এই ধারায় দণ্ড দেওয়া যায় না। কারণ এইস এর কি হত্যার অভিপ্রায় প্রশ্নে আছে? নাই।
সে তো জাস্ট তার স্ত্রীকে কি করতে গেছিল, আঘাত করতে গেছিল। যেহেতু এইস এর আঘাতের অভিপ্রায় ছিল, তাই লঘুদণ্ড হিসেবে সে আঘাতের শাস্তি পাওয়ার অধিকারী। এছাড়া আঘাত করার অভিপ্রায় ছিল একজন প্রাপ্তবয়স্ককে, যে আঘাতটি তাকে কোনোভাবে আহত নাও করতে পারতো, এই সন্দেহের সুবিধায় এস খালাস প্রাপ্তির অধিকারী। সুতরাং ফৌজদারি কার্যবিধির 237 ধারা অনুযায়ী আসামি যদি একটি অপরাধে অভিযুক্ত হয় এবং সাক্ষ্যে যদি দেখা যায় যে সে ভিন্ন একটি অপরাধের জন্য তাকে উক্ত ধারায় অভিযুক্ত করা যেত, তাহলে যে অপরাধ সে করেছে বলে দেখানো হয়েছে সেই জন্য অভিযুক্ত না হলেও ওই অপরাধে তাকে দণ্ডিত লঘু ওই অপরাধে তাকে দণ্ড দেওয়া যাবে আর কি। তাই এস কে লঘু অপরাধে অভিযুক্ত করা যাবে। বুঝছেন? মানে আমি এই জায়গায় আপনার চেষ্টা থাকবে যে আসামি যাতে 302 ধারায় কোনো শাস্তি না হয়, এটা নিন্দনীয় নরহত্যা টাইপের হয়েছে আর কি, এই আর কি। তো তারপরে আমরা এটা একটু চলে আসি সর্বশেষ প্রবলেমেটিক প্রশ্ন, সেটা হলো যে ক দণ্ডবিধির 407 ধারা অনুযায়ী বাহক হিসেবে তার নিকট প্রদত্ত মাল সম্পর্কে অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত, মানে তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে 407 ধারায়। দেখা গেল উক্ত মাল বাহক হিসেবে তার কাছে প্রদত্ত হয়নি, তাকে দণ্ডবিধির 406 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে কিনা? যাবে কিনা বলেন তো? যাবে। ওই যে যাবে লঘু অপরাধ করলে একই ধরনের, তাহলে সেক্ষেত্রে আসবে কত? 238। এই যে দেখেন, হ্যাঁ, ওকে দণ্ড দেওয়া যাবে। ফৌজদারি কার্যবিধির ধারা 238 অনুযায়ী যখন প্রমাণিত অপরাধটি অভিযোগের অন্তর্ভুক্ত থাকবে, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে লঘু অপরাধের জন্য দণ্ডিত করা যাবে। যখন কোনো ব্যক্তি এমন একটি অপরাধে অভিযুক্ত হয় যা কতিপয় তথ্য নিয়ে গঠিত এবং সকল তথ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ লঘু অপরাধ সংঘটিত হয়, কিন্তু অবশিষ্ট তথ্যগুলো প্রমাণিত হয় না, তখন অভিযুক্ত না হয়ে থাকলেও তাকে লঘু অপরাধে দণ্ডিত করা যাবে। সুতরাং ককে দণ্ডবিধির 406 ধারা অনুযায়ী কি দেওয়া যাবে? দণ্ড দেওয়া যাবে। তো এই ছিল আমাদের চার্জ রিলেটেড বিস্তারিত। আপনি যদি আমরা চার্জে যা যা পড়লাম এটা যদি সবগুলা ভালোভাবে পড়েন, চার্জ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে ইনশাল্লাহ এখান থেকে পারা যাবে। তো আমরা কিন্তু অনেক ধারাই পড়ছি, 221, 223, 224, 25, 27, 28, 29, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এবং সেই সাথে এখান থেকে যত প্রবলেমেটিক প্রশ্নই আসুক না কেন, আপনি যদি মূল যে আমাদের যে আলোচনা এতটুকু যদি আপনি বুঝেন, তাহলে আপনি উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে চার্জ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা, আপনাদের চার্জ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, যদি সমস্যা না থাকে তাহলে আজকে এই পর্যন্ত এই ক্লাস। আগামী দিন আবার শনিবারে আপনাদের পরীক্ষা আছে, সাক্ষ্য আইনের প্রশ্ন থাকবে, পরীক্ষা দিয়েন সবাই। জি ঠিক স্যার। আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।